রেডিও অরার আজকের পর্ব শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট থেকে নির্বাচিত অংশ দিয়ে পাঠ করেছেন পিয়ালি ঘোষ। ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতে হবে। কিন্তু কোন ভারতবর্ষকে সে পিছনে ত্যাগ করে যাবে? কি লক্ষ্মী ছাড়া দীনতার আবর্জনাকে? একাধিক শতাব্দীর শাসনধারা যখন শুষ্ক হয়ে যাবে, তখন কি বিস্তীর্ণ পঙ্কশয্যা দুর্বিষহ নিষ্ফলতাকে বহন করতে থাকবে। জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকব সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে। মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকেই। আজ পাড়ের দিকে যাত্রা করেছি। পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম? ইতিহাসের কি অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীরও ক্ষমতা, মদমত্ততা, আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। নিশ্চিতে সত্য প্রমাণিত হবে যে অধর্মে নৈধাতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি তত শপতনাং জয়তে সমূলস্তু বিনশ্যতি। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজনমের লগ্ন, আজি অমরাত্রির দুর্গ তরুণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈর নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রে উঠিল মহাকাশে। আজকের নাটক বর্ষার সেই রাত। মূল কাহিনী সায়ন্তনী পুতুতুণ্ডু। নাট্যরূপ ও বিন্যাস
মানস কুমার লাই। অভিনয়ে সুধাংশু ঘোষ, মানস কুমার লাই, ভাস্কর ভট্টাচার্য, অরুণ সাধুকা, করবী পাত্র, উর্মি গোস্বামী, সুতপা ঘোষ। না, আজ আকাশ ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। মাঝরাতে এমন মুষলধারায় বৃষ্টি, যে হারে বাজ পড়ছে, আরে যে কোনো সময় তো লোডশেডিং হবে। বাবা অবিনাশ। ইয়েস স্যার। বলছি, থানার জেনারেটরটা ঠিক আছে তো? আরে বরুণদেব যেভাবে ঢালছেন আর ইন্দ্রদেব যেভাবে গর্জন করছেন, লোডশেডিং হলো বলে। আমি সন্ধ্যাবেলাতেই দেখে নিয়েছি স্যার, জেনারেটর ঠিক আছে। এবার থানার এই বাল্বগুলোকেও পাল্টাতে হবে অবিনাশ। আলো দিচ্ছে দেখো, মনে হচ্ছে বৃদ্ধ মানুষ ঘোলাটে চোখে তাকিয়ে আছে। তা যা বলেছেন স্যার। না, আজ রাতটাই মাটি হলো। এই বৃষ্টিতে না পারবো কোথাও বেরোতে, না পারবো থানায় ঘুমোতে। ক্রিমিনালগুলো পর্যন্ত ঘরের ভেতর কিরকম আরামে ঘুমুচ্ছে, আর আমরা থানার ভেতর ডিউটি দিচ্ছি। জীবনে ঘেন্না ধরে গেল। তা যা বলেছেন স্যার, তবে রাতটা মনে হচ্ছে পুরো মাটি হবে না। ওই দেখুন না, কে যেন আসছে মনে হচ্ছে। এটা আবার কি রে? এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে থানায় আসছে? আরে দেখে তো সম্ভ্রান্ত ঘরের মানুষ বলেই মনে হচ্ছে, তবে বয়স্ক। পাটের মতো দপদপে সাদা মাথার চুল বৃষ্টির জলে ভিজে জবজব করছে। ওই গায়ের সিল্কের পাঞ্জাবিটাও তো ভেজা। এমন বর্ষার রাতে এরকম ধোপ দুরস্ত হয়ে ভদ্রলোক করছিলেন? তাছাড়া এই ঝড় জলের মধ্যে বুড়ো মানুষকে কষ্ট করে লাঠি ঠুকঠুকিয়ে বা থানায় আসতে হলো কেন? নিশ্চয়ই কোনো কেস ঘটেছে, নইলে এরকম দুর্যোগ মাথায় নিয়ে কেউ থানায় আসে? স্যার, মনে হচ্ছে ছেলেমেয়েরা বুড়ো বাপকে বাড়ি ছাড়া করেছে, সেই রিপোর্ট করতেই আসছেন। না হে অবিনাশ, এই অত্যাচারিত অসহায় বুড়ো বাপের চেহারা নয়। দেখলেই মনে হয় রীতিমতো দুধ, ঘি, মাখন খেয়ে থাকেন। বয়স হয়েছে ঠিকই, কিন্তু ত্বকের জৌলুস দেখেছ? টান টান রিজু চেহারা। তবে হাঁটাটা একটু অস্বাভাবিক। হাতে ধরা লাঠিটাও কেমন অল্প অল্প কাঁপছে। আরে 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 দাদু, সাবধানে, পড়ে যাবেন। আরে ধরুন, আমার হাতটা ধরুন। আরে আরে আরে, লাঠিটা ধরবেন না, এটা এটা তো এভিডেন্স। এভিডেন্স? দেখছেন না ওর বাঁটের উপর শুকনো রক্তের দাগটা? এটা একটা মার্ডার ওয়েপেন। নিন নিন নিন, এটাকে সাবধানে ধরুন। অবিনাশ, ওনার হাত থেকে লাঠিটা নিয়ে এভিডেন্স ব্যাগে ভরে দাও। একটু জল। হাবিলদার, একটু জল। স্যার, উনি ঠিকই বলেছেন। মাথার কাছে বাঁটে ব্লাড ট্রেস আছে, তাজা নয়, তবে স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম একটা মোক্ষম লাঠি দিয়ে অবশ্যই খুন করা যায়। এই রূপো বাঁধানো শক্ত বাঁটের আঘাতে কারণ মাথা ফেটে চৌচির হওয়া অসম্ভব নয়। তবে সেই খুনটা করার জন্য অপরিসীম শক্তির প্রয়োজন। কি ব্যাপার, কে খুন হয়েছে? একটু একটু দাঁড়ান তো, আপনাকে একটা ফটো দেখাই। এই নিন, দেখুন তো। ফটোতে আমার পাশে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, ওকে এখন দেখছেন কি না? আরে, আপনি বারবার পেছনে তাকাচ্ছেন কেন? আপনাকে কি কেউ অনুসরণ করছে? না মানে, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দয়া করে ছবিটা দেখুন না। ওকে কি আপনি দেখতে পাচ্ছেন?
ছবিতে তো আপনি আছেন, আর আপনার পাশে রয়েছেন একজন বৃদ্ধা মহিলা। হ্যাঁ হ্যাঁ, উনি আমার স্ত্রী। আপনি কি ওকে আগে কখনো দেখেছেন, কিংবা এই মুহূর্তে দেখছেন? মানে আমি ওকে আগে কখনো দেখিনি, আর এখনই বা আমি দেখব কি করে? কেন, আমার আশেপাশে ওকে একবারের জন্য কি দেখেননি? উনি কি আমার সঙ্গে আসেননি, আমার পিছন পিছন? আপনি কি পাগল? এই ঝড়জলের রাতে ফাজলামি করতে এসেছেন? আপনি এখানে একাই এসেছেন, আর এখানে একাই বসে আছেন, আর কেউ আসেনি। আপনার পেছনে পুলিশের লোকেরা ছাড়া আর কেউ নেই। ও ঈশ্বর, তবে তো খুনটা সত্যি হয়েছে। খুন? কবে? কোথায়? হ্যাঁ হ্যাঁ, খুনই তো, খুন। খুন হয়েছে, খুন খুন হয়েছে আমার বাড়িতে একদিন আগে। আমি তো আমার স্ত্রীকে খুন করেছি। ওই যে লাঠিটা, হ্যাঁ ওই লাঠিটা দিয়ে। বলছিলাম না ওটাই মার্ডার ওয়েপেন, অথচ যা, লোডশেডিং হয়ে গেল। আমি এখনই জেনারেটর চালু করছি। আপনি একটু বসুন, জেনারেটর চালু হলেই কারেন্টটা চলে আসবে। স্যার, কিছু বুঝতে পারছি না। ব্যাটারি ঠিকই আছে, ফুয়েলও যথেষ্ট আছে, কোনো রকম লিকেজও নেই, আর অন্য কোনো রকম গোলমালও তো দেখা যাচ্ছে না। তবু জেনারেটর চালু হচ্ছে না স্যার, একটু ঘর ঘর আওয়াজ করে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ছেড়ে দে অবিনাশ, তুই বরং মোমবাতিটা জ্বালিয়ে দে। ইয়েস স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন স্যার, নিন। তাহলে আপনি বলছেন আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? হ্যাঁ করেছি, একদিন আগে। তাহলে ঘটনার একদিন পরে থানায় এলেন কেন? দেখুন দেখুন ইন্সপেক্টর, আমি ভেবেছিলাম গোটা ঘটনাটা চেপে যাব। বাড়িতে বুড়ো বুড়ি দুজনে ছাড়া তো আর কেউ নেই। ছেলে মেয়েরা অবশ্য মাঝে মধ্যে আসে, প্রতিবেশীরা তেমন খোঁজ খবর নেয় না। বুড়ি না থাকলেও কারোর কিছু আসবে যাবে না। নিতান্তই যদি জিজ্ঞাসা করে তবে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দেব। আমাকে ছেলেমেয়েরা কেউ আবার অবিশ্বাসও করবে না। ধরা দেওয়ার ইচ্ছে ছিল না জানেন। বুড়ো বয়সে জেলের ভাত খেতে কারই বা ইচ্ছে করে বলুন? মিথ্যে কথা বলে ব্যাপারটাকে যখন চাপা দেবেনই ভেবেছিলেন, তখন হঠাৎ রাজা হরিশ্চন্দ্রের আত্মা ঢুকে কি করে পড়ল আপনার মধ্যে? আপনি আত্মায় বিশ্বাস করেন? না। যদি বলি আমার কনফেশনের কারণ ওই আত্মাই। হোয়াট? আপনি কি বলতে চান? আপনার কনফেশনের কারণই আত্মা? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রীর আত্মা। ও চায় আমি শাস্তি পাই, তাই ও জানে কিছুতেই আমাকে ছাড়ছে না। পিছনে সব সময় আমার লেগেই আছে। দাদু তাহলে এই বৃষ্টি ঝড়া রাতে একটা ভূতের গল্প বলতে এসেছেন স্যার? দেখুন, আপনাকে আমি ধুত্তর বলে তাড়িয়ে দিতেই পারি, কিন্তু লাঠির বাঁটের ওপর রক্তের দাগটা আমাকে নিবৃত্ত করছে। কিছু তো একটা হয়েছেই। আপনি কি অন্য কারুর অপরাধ নিজের ঘাড়ে নিতে চাইছেন? কারণ এই কাঁপা কাঁপা হাতে লাঠি দিয়ে এত জোরে আপনি মারতে পারবেন না যাতে কেউ মরেই যাবে। ঠিক কি হয়েছিল বলুন তো? কেন মারলেন আপনার স্ত্রীকে? কেন? আসলে একদম অসহ্য হয়ে উঠেছিল। মানসিক রোগ তো ছিলই, স্কিজোফ্রেনিয়া। ভালোই ছিল জানেন, ভালোই ছিল। হঠাৎ আচমকা কি হলো
কে জানে 1 মাস আগে থেকে হঠাৎ কিছু না ওষুধ খাওয়া বন্ধ করে দিল। এমনিতেই হয়তো স্বাভাবিক আছে, কিন্তু জানেন পর মুহূর্তেই হঠাৎ আমাকে তেড়ে মারতে চলে এলো। ওর ধারণা আমি ওকে খুন করব। এমনিতে ঝগড়াঝাঁটি তেমন আমাদের মধ্যে হয়েই থাকে, কিন্তু সেদিন জানেন হঠাৎ কি হলো, ও একটা ছুরি নিয়ে আমার ওপর আক্রমণ করলো। কিছুতেই আমি ওকে থামাতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে হাতের কাছে এই লাঠিটা পেয়ে গেলাম, আর এই লাঠিটা দিয়েই ওকে একটা বাড়ি বসিয়ে দিলাম। মারটা একটু জোরেই হয়ে গিয়েছিল জানেন। তার মানে সেলফ ডিফেন্সে আপনি এই হত্যাটা করতে বাধ্য হয়েছেন, তাই তো? হ্যাঁ, সেলফ ডিফেন্সে করেছি ঠিকই, কিন্তু খুন তো খুনই, তাই না? তাই যখন বুঝতে পারলাম ও মারা গিয়েছে, তখন না আমি ভীষণ ভয় পেলাম, প্রচণ্ড ভয়। কিছুক্ষণের মধ্যে আমার মাথাটা ফাঁকা হয়ে গেল। কি করব, কি করা উচিত কিছুই ভেবে পেলাম না। সামনে পড়ে আছে আমার স্ত্রীর লাশ, ওর মাথা থেকে ঘন রক্ত মেঝেতে পড়ে আছে, কি টকটকে লাল বিভৎস রক্ত। তারপর ঠিক করলাম যেমন করেই হোক এই ঘটনাটাকে চাপা দিতে হবে। মনে মনে একটা পরিকল্পনা করতে লাগলাম, কি করব, ছেলে মেয়েদের আমি কি বলবো। আমাদের একটা কাজের মেয়ে আছে, মানদা। সে সকাল সন্ধে বাড়িতে এসে ঘরের কাজ, রান্না বান্না এসব কিছু করে দিয়ে যায়, কিন্তু আমি তাকে কি বলবো? যখন আমি আমার স্ত্রীর নিরুদ্দেশ হওয়ার কারণ হিসেবে কোনো বিশ্বাসযোগ্য গল্প তৈরি করার চেষ্টা করছি, ঠিক তখনই মোবাইলে মেয়ের ফোন এলো। আমি তখনও কিছু বলার জন্য ঠিক জানেন প্রস্তুত ছিলাম না। কি বলবো আমি? তোর মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে? না, এ কথা শুনলে মেয়ে তো তখনই ছুটে বাড়িতে চলে আসবে। মায়ের মৃতদেহটাকে হয়তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সেখানে ডাক্তাররা তো দেখলেই বুঝতে পারবেন যে এটা অ্যাক্সিডেন্ট কেস নয়। তাই ফোনটাও বাজতে থাকলো। আমিও ভাবতে লাগলাম কি গল্প বানাবো। মোবাইলটা বাজতে বাজতে একসময় চুপ করে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব, তার আগেই এবার বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠল। আমি বুঝতে পারছিলাম না, এভাবে তো বেশিক্ষণ অ্যাভয়েড করা যাবে না। মেয়ে হয়তো আমাকে ফোনে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। এবার যদি ল্যান্ডলাইনটাও না ধরি, তবে তো বলা যায় না, হঠাৎ হয়তো বাড়িতেই এসে হাজির হবে। ও শ্বশুর বাড়ি তো বেশি দূরে নয়, তাছাড়া ওর নিজের গাড়ি আছে। শেষ পর্যন্ত মেয়েকে কি বললেন? সেটাই তো আসল কথা। আমাকে জানেন কিছুই বলতে হয়নি, কোনো কৈফিয়তি দিতে হয়নি। শুধু মেয়ে কেন, কাউকেই কিছু বলতে হয়নি, বলার সুযোগই ছিল না। মানে? এত কিছু ভাবতে ভাবতেই ফোনটা শেষ পর্যন্ত তুলেই ফেললাম। অমনি ওপাশ থেকে ভেসে এলো অধৈর্য মেয়ের কণ্ঠস্বর, উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি হলো? এতক্ষণ ফোনটা ধরছো না কেন বলো তো?
তাছাড়াও তোমার মোবাইলটা কোথায়? প্রায় 12 বার ট্রাই করেছি, বেজে বেজে কেটে যাচ্ছে। আমার তো রীতিমতো টেনশন হচ্ছিল। মোবাইলটা হাতের কাছে রাখো না কেন বলো তো? দরকারে অদরকারে লাগে তো। তোমরা না সত্যি কিছুতে বুঝবে না, আমাদেরও চিন্তা হয়। বাবা, ও বাবা, আরে আমি ফালতু বকে যাচ্ছি আর তুমি কোনো কথাই শুনছো না? না, শুনছি তো। আসলে ওই একটু টয়লেটে গিয়েছিলাম। বল বল বল। ওহ আচ্ছা, তোমরা কবে ম্যাচিওর হবে বলো তো? বয়স তো আর কম হলো না, ছেলে মেয়ে নাতি নাতনি সব আছে। এখনো যদি মেজাজের ওপর কন্ট্রোল না রাখতে পারো তবে আর কবে পারবে? শোন খুকু শোন, দেখ জানিস আমি কিছু করতে চাইনি। ইনফ্যাক্ট আমি তোর মাকে অনেক ঠান্ডা করার চেষ্টা করেছি। আরে থামো তো থামো, আমি সব জানি। মা আমাকে সব বলেছে। তোমরা আজ আবার ঝগড়া করেছো? তুমি মাকে উল্টোপাল্টা বলেছো? এমনকি গায়ে হাত তুলতেও গিয়েছিলে? ছি বাবা ছি, এটা তোমার কাছে আমার এক্সপেক্ট করিনি। পুরো মানুষটা যে রেগে মেগে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোন চুলোয় গেল সেটা জানার চেষ্টা করেছো তুমি? মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোনো রকম অ্যাক্সিডেন্টও তো হতে পারতো। আজকাল কত রকম দুর্ঘটনা ঘটছে চারিদিকে। সেরকম যদি কিছু হয়ে যেত, কোন রকম খবর নেওয়ার চেষ্টা করেছিলে তুমি যে মা কোথায় গেল? খুকু, তোর কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। এই তো এই মিনিট 15 আগেই মা আমার কাছে এসে উপস্থিত হয়েছে। এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে এসছে। আমি তো দেখে অবাক। আসার পর থেকেই কান্নাকাটি করে যাচ্ছে। তুমি নাকি রাগের মাথায় মাকে লাঠি দিয়ে মারতে গিয়েছিলে? ছি ছি বাবা ছি, তুমি কি এই বয়সে কোথায় স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে থাকবে তা নয়, নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে যাচ্ছ। কি করে পারলে তুমি বলো তো? আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার স্ত্রী নাকি মেয়ের বাড়িতে উপস্থিত। এটা কি আদৌ সম্ভব? আমার মনে একটা অদ্ভুত আশঙ্কা ঘনিয়ে এসেছে। বুঝতে পারলাম যে ও সব কিছু জানে। কি করে জানলো তা তো জানি না, কিন্তু নিশ্চয়ই জানে। কায়দা করে আমার মুখ থেকে সত্যি কথাটা মনে হচ্ছে বের করতে চায়। হ্যাঁ, আমি অনেক ফিল্মে বা সিরিয়ালে দেখেছি খুনির মুখ থেকে স্বীকারোক্তি বের করার জন্য এই কৌশলটা অনেকেই অবলম্বন করে থাকে। এই রকম অযৌক্তিক অপ্রাকৃতিক কথা শুনতে শুনতে এক সময় আমি না আমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলবো এবং চিৎকার করে শেষ পর্যন্ত বলে উঠবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 অসম্ভব। ও তোর এখানে থাকতেই পারে না, কারণ আমি ওকে একটু আগে খুন। না 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 না, কিছুতেই তো ওই ফাঁদে পা দেয়া চলবে না। আমি নিজেকে অতি কষ্টে শান্ত করি। আস্তে আস্তে বলি, সরি মা, আসলে মাথাটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল মা। আর কখনো করব না। তুই তোর মাকে বোঝা। আপাতত আজকের রাতটা ওখানেই থাকুক, কাল সকালে আমি গিয়ে তোর মাকে নিয়ে আসব। থাক, তোমাকে আর আসতে হবে না। আমি কাল সকালে অফিস যাওয়ার সময় মাকে ড্রপ করে দেব। বাবা, একটু বোঝার চেষ্টা করো। তোমাদের বয়স হয়েছে, এই বয়সে এরকম অশান্তি করতে নেই। তোমার তো হাই ব্লাড প্রেশার আছে নাকি? উত্তেজনার মাথায় যদি কিছু হয়ে যায়, এখন এরকম মারপিট দাঙ্গা হাঙ্গামা মানায় বলো তো? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। শোন শোন, সব দোষ আমারই। কথা দিচ্ছি আর কখনো তোকে নালিশ করার সুযোগ দেব না। আরো দু একটা কথা বলার পর মেয়েটা ফোনটা রেখে দিল। ও যেন একটু
হতাশই হলো। আমি মিটিয়ে মিটিয়ে হাসছিলাম। এত সহজে স্বীকারোক্তি আদায় করতে পারবে না আমার কাছ থেকে। সম্পর্কে আমি যে তোর বাপ রে। মৃত মানুষ কখনোই হেঁটে চলে বেড়াতে পারে না। আমি জানি ওর মা কখনোই ওদের বাড়ি যেতে পারে না, না কখনো না। শুধু একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি ও খবরটা পেল কি করে, কে দিল? আমি একবার মিতা স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখলাম, না শরীরটা তো ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গেছে। গোটা দেহ মৃত্যুর স্পর্শে কঠিন। আমি নিশ্চিত হলাম মেয়েটা আমাকে মিথ্যে কথা বলে পেঁচে ফেলার চেষ্টা করছিল। তারপর সে রাতে জানেন ইন্সপেক্টর বাবু, ঘুমটা তেমন ভালো হলো না। যতই চেষ্টা করছি ততই যেন ঘুমটা আমার চোখ থেকে সরে সরে যাচ্ছে। যে বিছানায় শুয়ে আছি ঠিক তার নিচেই পড়ে আছে একটা মৃতদেহ, একটা শীতল নিথর লাশ। যে লাশটা কখনো আমার জীবন সঙ্গিনী ছিল। এই শয্যাতেই ছড়িয়ে আছে তার অস্তিত্ব। শোবার ঘরের আনলায় থরে থরে তার শাড়ি সাজানো, ড্রেসিং টেবিলে ওর অজস্র নাম না জানা ক্রিম, চুলের কাঁটা, চিরুনি সাজানো রয়েছে ওইখানে। চিরুনিতে কয়েক গাছি চুল এখনো লেগে আছে জানেন। সব কিছু যথাস্থানে মজুদ, কিন্তু মানুষটাই আর নেই। এইসব চিন্তা করতে করতেই ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। যখন ঘুম ভাঙল ততক্ষণে ওরে বাপ, 8টা বেজে গিয়েছে। কি সর্বনাশ, এত দেরি করে ফেলেছি। কাজের মেয়েটা নিশ্চয়ই বেল বাজিয়ে বাজিয়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে গিয়েছে। না, আজ আর বাড়িতে রান্না বান্না কিছুই হবে না। মনের মধ্যে চাপা বিরক্তি নিয়েই বিছানাটা ছেড়ে উঠলাম। বেডরুমের বাইরে পা রাখতেই শুনতে পাই মানদার একেবারে চাঁচা ছোলা কণ্ঠস্বর। আজকাল সব কিছুর দাম বাড়তিছে মা। মরদটাকে কতবার বলি কিছু একটা কাম কাজ করো। তুমি বাবু হয়ে ঘরে বসে থাকবে আর আমি 5 বাড়ি কাজ করে ইতি বিত্তি করে সংসার চালাবো? সেটা কেমন কথা বলো? তো সে বাবুর কি শোনার সময় আছে? তিনি শুধু হুকুম করবেন আর মদ গিলবেন। এই মরদ যাত্রায় বড় বেঈমান গো মা। খাওয়াই থোয়াই মা খাও, তবু মানবে নিকো। আরে মানদা, তুই একা একা কার সঙ্গে বক বক করছিস? মা, একা একা কথা বলবো কেন? মায়ের সঙ্গে তো একটু সুখ দুঃখের কথা বলতেছি, দেখতে পাচ্ছ নিকো? চুপ, বাজে বক বক করিস না তো। কোথায় তোর মা? সে তো এখানে নেই। তোমার চোখটা কি একেবারে গেছে বাবা? চল জানত মানুষটা সামনে দেইরে আছে, কথা বলতেছে, হাসতেছে, আর তুমি কিনা বলো সেখানে নেই। সত্যি করে বলতো, তোকে সকালে কে দরজা খুলে দিল? কে আবার খুলে দেবে? যে রোজ খুলে দেয় সেই খুলে দিচ্ছে। তুমিও না বাবা, তোমার স্মৃতিভ্রম হয়েছে। মা, তুমি বাবাকে বাম্মি শাক খাওয়াও, আমি কাল দিয়ে যাব ক্ষণে। আরে হ্যাঁ, ও বেলা রান্নার জন্য একটু তেল নেই, না সাদা তেল না সরষের তেল। আর বাবাকে বললো তেল না আনলে ও বেলা রান্না করতে পারবো না কো। এই বলে রাখলাম। আমিও দৃষ্টি অনুসরণ করে ফ্রিজের পাশটায় তাকালাম। এক রাস বরফ শীতল হাওয়া আমার ওপর দিয়ে বয়ে গেল। যেদিকে তাকিয়েও কথা বলছে
সেদিকে তো কেউ নেই, অথচ ওর দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক, তাতে কোনো অভিনয়ের ছাপ নেই, একদম সহজ সরল, যেন সত্যি কেউ ওখানে দাঁড়িয়ে আছে আরও দিব্যি তার সঙ্গে গল্প করে চলেছে। আপনি ঠিক জানেন যে খুনটা সত্যি হয়েছে? খুনের গল্পটা সত্যি আপনার মানসিক অসুস্থতার ফল নয় তো? হ্যাঁ 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 অফিসার, হ্যাঁ সত্যি খুনটা হয়েছে। আমার সে বিষয়ে যেটুকু সন্দেহ ছিল সেটুকুও নিরসন হলো একটু পরেই। বেশ, তারপর? তারপর জানেন, মানদা কাজকর্ম সেরে চলে যাওয়ার পরই আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিই। জোরে জোরে শ্বাস টানতে টানতে আমি নিজেকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম, যা হয়েছে ভুলে যাও, ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, বরং বাইরে বেরো, খোলা হাওয়ায় শ্বাস নাও, পরিচিতদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো, দেখবে অনেকটাই ভালো লাগবে। তাই তখন কি করলাম, অনতি বিলম্বেই দরজায় তালাটা ঝুলিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরের তাজা হাওয়ায় বেশ ঝনমনে হয়ে উঠলাম, বুকের চাপ অনেকটাই কমে গিয়েছে। আমি এবার শান্ত ভঙ্গিতে শীষ দিতে দিতে এগিয়ে গেলাম দোকানের দিকে। সেদিন সংসারের খুঁটিনাটি বাজার করতে করতে বুঝলাম কিছু একটা তো গোলমাল হচ্ছে। সমস্ত দোকানই অদ্ভুত দৃষ্টিতে বারবার আমার পিছন দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে এমনভাবে হাসছে বা মাথা নাড়ছে যেন কোনো অশ্রুত কথা বা ঠাট্টা তামাশা বুঝি ওদের কানে গিয়েছে। তার জবাবেই মৃদু হাসি বা আলতো মাথা ঝাঁকানি। আমার অস্বস্তি ক্রমাগতই বেড়ে চলছিল। আমি মুদির দোকানে গিয়ে বললাম, ভাই 2 প্যাকেট সয়াবিন অয়েল আর 2 প্যাকেট সর্ষের তেল দাও। মুদি আমাকে বিস্মিত গলায় বলল, আপনি আবার তেল কেন কিনছেন দাদু? আরে দিদা তো একটু আগেই 4 প্যাকেট তেল কিনলো। ও দাদু, একটা কথা বলবো? দিদার সঙ্গে আপনার কি কিছু হয়েছে? কেন কেন? না মানে, রোজ তো আপনারা একসঙ্গেই আসেন, দিব্যি পাশাপাশি হাত ধরে হাঁটেন, কিন্তু আজ 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 কি? আরে আজ তো শুরু থেকেই লক্ষ্য করছি, আপনি যেখানে যাচ্ছেন দিদা আপনার কয়েক হাত পিছন থেকে উঁকি মারছেন। আপনি আগে আগে আর উনি পিছনে পিছনে। এখনো ওর কথা শেষ হলো না, তার আগেই বিদ্যুৎ বেগে আমি পিছনে ফিরেছি। না, পিছনে তো কেউ নেই, ওখানে শুধু এক রাস শূন্যতা আমাকে ব্যঙ্গ করে গেল, আর কিচ্ছু না। আর অগ্র পশ্চাৎ কিছুই চিন্তা না করে আমি তখন কি করব, দৌড়তে শুরু করলাম। বয়স তো হয়েছে, পা দুটো থরথর করে কাঁপছে, শরীরটা কেমন যেন একটা করছে। না 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 না, কোনো উপায় নেই, ও আমাকে আমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। আমার একমাত্র জেলের কুটুরিটাই আমার নিরাপদ নিরাপদ আশ্রয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, স্বীকার করছি। আমি আমার স্ত্রীকে খুন করেছি। ইন্সপেক্টর সাহেব, আমাকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন আমাকে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি লাশটা কি আপনার বাড়িতেই আছে? হ্যাঁ, লাশটা বাড়িতেই আছে। আপনার বাড়ি কোথায়, ঠিকানা? আচ্ছা চলুন। স্যার, আপনার কি মনে হয় স্যার,
আদৌ কি ওর বাড়িতে কোনো লাশ পাওয়া যাবে? দেখা যাক। কিন্তু দাদু যে স্রেফ একটা ভূতের গল্প বললেন, গল্পটা আপনার একটু বিশ্বাস হয়েছে? বিন্দুমাত্র হয়নি। উনি যা বলছেন তাও সম্ভব নয়, কিন্তু একটা কথা বারবার জোর দিয়ে বলছেন, খুন একটা হয়েছে। ওর এই উদ্ভট গল্পের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ সেটাই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। ওই যে ওটাই ওটাই আমার বাড়ি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাড়িটা পুরনো আমলের হলেও খুব সযত্নে রক্ষিত। ওকে, বাড়িতে আলো জ্বলছে কেন? কেন, আপনি লক্ষ্য করেননি? আমরা যখন আসছিলাম তখন রাস্তাতেই তো কারেন্ট এসে গিয়েছিল। হ্যাঁ, সে জানি, কিন্তু আমার বাড়িতে আলো কেন জ্বলবে? আমি যে সেই সকালে বেরিয়েছিলাম। না, আর তো এমুখ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরিষ্কার মনে আছে। তখন ফ্যান, এসির সমস্ত সুইচ অফ করে বেরিয়েছিলাম। লাইটের সুইচ অন করার তো কোনো প্রশ্নই ওঠে না। দরজায় তো তালাও দিয়েছিলাম। এই দেখুন তার চাবি। তবে এখন ভেতরে আলো জ্বাললো কে? কে আলো জ্বেলেছে, কি বৃত্তান্ত, তা এখনই বোঝা যাবে। ওকি ওকি, এ কি দাদু, আপনি পিছনে কোথায় লুকোচ্ছেন? আমার ভীষণ ভীষণ ভয় করছে। আপনারা এগোন, আমি আপনার পিছন 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 আসছি আসছি আসছি। আশ্চর্য, দরজায় তো কোনো রকম তালা নেই। এটা তো ভেতর থেকে বন্ধ। ভেতরে কেউ আছে নাকি? কি বলছেন? ভেতরে কেউ কি করে থাকবে? ভেতরে কেউ কি করে থাকবে? আমি তো তালা দিয়ে গিয়েছিলাম। এটা আপনারই বাড়ি তো? আপনি শিওর যে খুনের মামলায় ফাঁসবার ভয়ে আমাদের মিসগাইড করার জন্যে আপনি ভুল বাড়িতে নিয়ে আসেননি তো? অফিসার, তেমন কোনো উদ্দেশ্য থাকলে আমি নিজের অপরাধ কবুল করব কেন বলুন? আমি তো খুনের কথা নিজের মুখে স্বীকার করেই নিয়েছি, স্বীকারোক্তি দিয়েছি। আমার বিরুদ্ধে আমি প্রমাণও দিয়েছি। এমনকি মার্ডার ওয়েপনটাও তো তুলে দিতে ভুলিনি। তবে কেন বলুন? আপনার বাড়ির চাবি আর কারোর কাছে থাকে? মানে আপনার ছেলে কিংবা মেয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের দুজনের কাছেই এক সেট করে এ বাড়ির ডুপ্লিকেট চাবি আছে। হয়তো ওদের মধ্যেই কেউ এসেছে। হ্যাঁ, আলোগুলো হয়তো তাই জ্বলছে। আমি তো এদিকটা ভেবে দেখিনি। না না না, মিছি আমি ভয় পাচ্ছিলাম। ওকে ওকে, দেখি আপনি একটু আগে আপনার ছবি তো থানায় আপনার স্বামী দেখালেন। কোনো ভুল নেই, আমার স্পষ্ট মনে আছে ছবিতে আপনি ছিলেন। হ্যাঁ, ভেতরে আসুন, আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। তবে আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন ভাবিনি। জাস্ট 5 মিনিট আগেই থানায় ফোন করেছিলাম। লাশটা ওই ঘরেই আছে। আপনি তো খুন হননি, তাহলে কোন লাশের কথা বলছেন? হ্যাঁ, আমার স্বামীর। হ্যাঁ, আমি আমার স্বামীকে খুন করেছি। ওকে খুন করতে চাইনি, কিন্তু বাধ্য হয়েই। স্কিজোস্ফেনিয়া ছিল ওর। উল্টো পাল্টা দৃশ্য দেখতেন, ভুলভাল আওয়াজ শুনতেন, মাঝে মধ্যে চিৎকার করে বলতেন আমি নাকি ওকে খুন করতে চাই।
একদিন আগে পরিস্থিতি চরমে ওঠে, এমনকি ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয়। কিন্তু সেদিন উনি ও লাঠিটা নিয়ে আমার উপর আক্রমণ করেন। আমাদের মধ্যেও হাতাহাতি হয়, কিন্তু কিছুতেই ওকে থামাতে পারছিলাম না জানেন। উনি আমার মাথায় লাঠিটা দিয়ে বাড়িও মেরেছিলেন, আর আরও কয়েকটা বাড়ি মারতেন। আর তার আগেই এই ছুরিটা ওর বুকে বসিয়ে দিলাম। আপনি বেডরুমে যান, গেলেই সব দেখতে পাবেন। আরে এ কি? স্যার, এ তো জোড়া লাশ। বুড়ো বুড়ি দুজনেই মরে কাঠ হয়ে আছে। বুড়ির মাথা ফেটে চৌচির, বুড়োর বুকে আমূল একটা ছুরি বসানো। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।